আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। তো আজ আমরা ইংরেজি তৃতীয় পত্রের আমাদের সিলেবাসে যে ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস আছে, সেটির পাংচুয়েশন মার্কসগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে যে জেন্ডার থেকে কাজ করা হয়েছিল, আশা করি তোমরা সবাই বাড়ির কাজগুলি কমপ্লিট করে রেখেছো। তো ঠিকঠাক মতো বাড়ির কাজ কমপ্লিট করে রাখবে। তো চলো আজ আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। আমরা বইতে আগে আমরা নিয়মগুলি শিখব, পাংচুয়েশনের ব্যবহারটা শিখব। আমরা আসলে সেন্টেন্সে কিভাবে পাংচুয়েশন ব্যবহার করব সেটি আজকে দেখব, শুধু নিয়মগুলি দেখব, ঠিক আছে? তো চলো, তোমরা তোমাদের অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ বই বের করো, হাতে নাও, এবং আজকে বই থেকেই শুধু কাজ করাবো। এবং পেজ নং 57-এ চলে যাও। অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ, পেজ 57 বইটি খুলে ফেলো। তো দেখো, সিলেবাসটাও একটু হাতে নাও। সিলেবাসে তোমার দেখো আমাদের টপিক লেসনের 4 নম্বর যে টপিকটা, সেখানে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস আছে। একটু দেখো, আমিও খুলে ফেলেছি সিলেবাসটা, তোমরা একটু খুলে দেখো। ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। আমরা আজকে পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলি জানবো, ঠিক আছে? তো অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ ফর ক্লাস 3 বইটি খুলে ফেলো, পেজ নং 57-এ চলে যাও। তো চলো, আমরা পেজ নং 57-এ চলে আসলাম। পেজ নং 57-এ ওখানে লেখা আছে, দেখো, লেসন 25 পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, তাই না? বিরাম চিহ্ন। তো আজকে আমরা শুধুমাত্র পাংচুয়েশন মার্কস এর ব্যবহারগুলি শিখব, কারণ ভালো করে বুঝতে হবে, এজন্য একটু শুধুমাত্র পাংচুয়েশন মার্কস। নেক্সট ক্লাসে আমরা ক্যাপিটালাইজেশন শিখব, ঠিক আছে? তো দেখি, আজকে আমরা বই থেকেই শিখব। বইতে আমাদের সুন্দর করে, এই বইটিতে সুন্দর করেই লেখা আছে। তো প্রথমে আমরা দেখি আসলে পাংচুয়েশন মার্কস কি, হোয়াট ইজ পাংচুয়েশন মার্কস, তাই না? এগুলি আমরা নিয়মগুলি জানবো, কিন্তু আমাদের পরীক্ষার সময় সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আসবে। এটা নিয়ম জানার জন্য, ব্যবহার শেখার জন্য শিখতে হবে। তো চলো আলোচনা করা যাক, পাংচুয়েশন মার্কস কাকে বলে। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বলে। তোমরা ইতিমধ্যে দেখেছো, বিভিন্ন সেন্টেন্সে পড়েছো, তাই না? কখনো ফুল স্টপ, কখনো কমা, কখনো বিস্ময় চিহ্ন, কখনো থাকে ব্রাকেট, কখনো থাকে ড্যাশ, কখনো থাকে হাইফেন, কখনো কোনো কোশ্চেন মার্কে, প্রশ্নবোধক বাক্যে থাকে প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে নোট অফ ইন্টারোগেশন বলা হয়। তো কি পেলাম যে পাংচুয়েশন মার্কস আসলে কি, মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বলে, ঠিক আছে? এখন আমাদের জানতে হবে এই পাংচুয়েশন মার্কস কি কি, কয়টি আছে আমাদের ইংরেজি গ্রামারে। আসলে পাংচুয়েশন মার্কস আমাদের ইংরেজি গ্রামারে পাংচুয়েশন মার্কস আছে 11টি। 11টি কি কি একটু দেখো, বইতে একদম স্পষ্ট করেই লেখা আছে। নাম্বার 1, ফুল স্টপ। দেখো, একটা ডট দিয়ে একটা বিন্দুর মতো ওটা হলো ফুল স্টপ। 2, কমা। কমা তো জানোই, দেখো ওখানে ছোট করে লেখা আছে কমা কিভাবে দিতে হবে। 3, সেমিকলন। সেমিকলনটা হয়েছে উপরে একটা ফুল স্টপ, নিচে একটা কমা, এটাকে বলে সেমিকলন। কোলন, দেখো একটা বিসর্গের মতো দুইটা ডট, তাই না? দুইটা ডট দিয়ে কোলন। নোট অফ ইন্টারোগেশন, ওই যে প্রশ্নবোধক চিহ্ন যেটা আর কি, ওটাকে ইংলিশে বলে নোট অফ ইন্টারোগেশন। 6, নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন যেটা আর কি, দেখো একটা টান দিয়ে নিচে একটু ফোটা, এটা হলো নোট অফ এক্সক্লামেশন। তারপরে 7, ইনভার্টেড কমা, যখন কারো কোনো উক্তি সরাসরি বলা হয় তখন সেই উক্তিটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হয়, সেটা হলো ইনভার্টেড কমা। অ্যাপোস্ট্রফি,
অ্যাপোস্ট্রফি তোমরা ছোটোবেলা শিখেছো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তাই না? এই যে আমরা ফাদার্স লিখতাম FATHER, উপর একটা কমা দিয়ে তারপর এস, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। হাইফেন ছোট একটা টান, সেটা হলো হাইফেন। আর ড্যাশটা একটু বড় হয়, খেয়াল করো, হাইফেনটা একটু ছোট হয়, ড্যাশটা একটু বড় হয়। তারপরে হলো ব্র্যাকেটস, তাই না? ব্র্যাকেট, ওই যে একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট দিয়েছে আর কি এখানে, ঠিক আছে? ওটাকে প্রথম এরকম এরকম যে ব্র্যাকেটটা, এই যে এইটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, আর এই যে ভিতরের যে ব্র্যাকেট এটাকে বলে থার্ড ব্র্যাকেট। তো কি কি পেলাম আমরা? ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস। এখন একটু একটু করে আমরা ব্যবহার দেখব, ব্যবহারগুলি কিভাবে দেয়া হয়েছে সেগুলি দেখব। তো চলো আমরা প্রত্যেকটি পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলি কিভাবে হয় একটু দেখে নিই। চলো ফুল স্টপের ব্যবহারটা। নাম্বার 1, ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে এ চিহ্ন বসে। যেমন দেখো উদাহরণ দিয়ে দেয়া হয়েছে, দ্য বয় গোস টু স্কুল, ওপেন দ্য ডোর, মে ইউ লিভ লং। দ্য বয় গোস টু স্কুল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স, মে ইউ লিভ লং অবজেক্টিভ সেন্টেন্স। নাম্বার 2, সংক্ষিপ্ত অর্ড ও শব্দের পরে ফুল স্টপ বসে, তাই না? যখন আমরা কোনো বড় নামকে সংক্ষেপে লিখি তখন সেটাকে বলে সংক্ষিপ্ত ওয়ার্ড। হ্যাঁ, যেমন বিয়েতে পুরোটা বোঝা যায় ব্যাচেলর অফ আর্টস, MA, মাস্টার অফ আর্টস, USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ডক্টর দেখো সংক্ষেপে কিভাবে লেখে, DR লিখে একটা ফুল স্টপ দিয়ে ডক্টর, তাহলে এখানে কিন্তু ফুল স্টপের ব্যবহারটা দেওয়া হয়েছে। ইউ এর পরে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, এইচ এর পরে একটা দেওয়া হয়েছে, এরপরে একটা দেওয়া হয়েছে, M এর পরে একটা দেওয়া হয়েছে, এরপরে একটা দেওয়া হয়েছে, B এর পরে একটা দেওয়া হয়েছে, এরপরে একটা দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসকে বিএ বলে, যেটা বি লিখে ফুল স্টপ দিয়ে এ লিখে ফুল স্টপ, এম লিখে মাস্টার অফ আর্টস দেখো এম এর পরে ফুল স্টপ, এর পরে ফুল স্টপ, এইভাবে আর কি। হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত ওয়ার্ড বা শব্দের পরে ফুল স্টপ ব্যবহার করতে হয়। তো চলো এবার আমরা কমার ব্যবহারটা একটু দেখে নিই। কমার ব্যবহার, কমায়ের ব্যবহার, সবচেয়ে কম সময় থামার জন্য কমা ব্যবহার করা হয়। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, যেমন দেখো আহনাফ নাউন, তারপর পার্টস অফ স্পিচের আর কি দুইয়ের অধিক ওয়ার্ড যেটা আর কি, তারপর আদনানও নাউন, আইমানও নাউন অ্যান্ড আবরার। এখানে আহনাফ, আদনান, আইমান, আবরার বলা হয়েছে, এজন্য আহনাফে কমা দেওয়া হয়েছে, আদনানে কমা দেওয়া হয়েছে, তারপর আমিন, তারপর শুধুমাত্র আবরার আছে এজন্য অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, অ্যান্ড আবরার আর ব্রাদার্স একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, যেহেতু বাক্য শেষ হয়ে গেলে ফুল স্টপ দিতে হয় তাই ফুল স্টপ দেওয়া হয়েছে। তারপরের নিয়মটা একটু দেখি। নাম্বার 2, কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সে নামের শেষে কমা, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে নামের আগে কমা বসে। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, দেখো কি বোঝানো হয়েছে। আকিব, কমা দিছে, খেয়াল করেছো? আকিবের পর একটা কমা, ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ, হাউ আর ইউ, কমা, আদিব, হাউ আর ইউর পরে কমা দিয়ে তারপরে আদিব, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু প্রশ্ন করা হয়েছে। তাহলে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে সেটি যদি প্রথমে বসে তবে সে নামের শেষে কমা, ওই আকিবের নিচে আকিবের পরে কমা হয়েছে, এবং নামটি যদি সেন্টেন্সের শেষে থাকে তবে তার নামের আগে কমা বসবে। দেখো দ্বিতীয় বাক্যে সেন্টেন্সের শেষে নাম ছিল, এজন্য তার আগে কমা বসানো হয়েছে। ঠিক আছে, তো চলো তারপরের ব্যবহারটা দেখি। দেখো 3 নম্বরের ব্যবহারটা কি বলেছে, সেন্টেন্স বা বাক্যের শুরুতে যদি ইয়েস, নো, সরি, গুড মর্নিং থাকে তবে এদের পরে কমা বসে। হ্যাঁ, প্লিজ যদি সেন্টেন্সের শেষে থাকে তবে প্লিজের পূর্বে কমা বসে। যেমন দেখো উদাহরণগুলি দেখলে বুঝতে পারবে ভালো। ইয়েস, কমা দেওয়া হয়েছে, খেয়াল করেছো? আই উইল মিট ইউ টুমোরো, ফুল স্টপ। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ। দেখো প্লিজ সবার শেষে ছিল, এজন্য তার আগে যে বাক্য শেষ হয়ে গেলে সেখানে কমা দেওয়া হয়েছে, অর্থাৎ গিভ মি এ গ্লাস অফ ওয়াটারের পরে কমা দিয়ে তারপরে প্লিজ লেখা হয়েছে।
তারপরে আমাদের যে 4 নম্বর ব্যবহারটা আছে এটা আমরা ক্লাস 3-তে শিখতে হবে না, কারণ তোমরা 4 নম্বরের ব্যবহারটা শেখানো হলো না। 4 নম্বর তোমরা বড় ক্লাসে শিখবে। ডিরেক্ট স্পিচ ও রিপোর্টিং ভার্বের পরে কমা হয়, যেমন হি সেড, আই শ্যাল গো। এটা আমি কেটে দিয়ে দিছি, হ্যাঁ, তোমরা এটা ক্রস দিয়ে রাখো। এটা ছোট ক্লাসে শিখতে হবে না, কারণ তোমরা ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্ব এগুলি বুঝতে পারবে না, আর এগুলি এখন দরকারও নেই, ক্লাস 3-তে আমাদের দরকার নেই। তো চলো এবার আমরা কমায়ের ব্যবহার দেখলাম, এবার সেমিকোলন কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। দেখো সেমিকলনের ব্যবহার, দেয়ার ফোর, ইয়েট, হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সের পূর্বে সেমিকোলন বসে। যেমন দেখো সেমিকোলনটা কীরকম, উপরে একটু ফুল স্টপ, নিচে কমা, এটাকে সেমিকোলন বলে। হি সিক, সেমিকোলন দেওয়া হয়েছে, সো হি ক্যান নট গো টু স্কুল। তো সেমিকোলনের ব্যবহার দেখো এবার আমরা কোলনের ব্যবহার দেখব। কোলন হয়েছে যে দুইটা ফুল স্টপের মতো উপরে নিচে থাকবে, এটাকে কোলন বলে। উদাহরণ কিংবা কয়েকটি জিনিস পরপর উল্লেখের পূর্বে কোলন বসে। যেমন কি দেখো, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর, খেয়াল করবা, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর, কোলন দিয়ে তারপরে লেখা হয়েছে ম্যাঙ্গো কমা ব্যানানা কমা জ্যাকফ্রুট এটসেট্রা। অর্থাৎ কোলনের ব্যবহারটা কোথায় হয়েছে, দ্য কমন ফ্রুটস অফ বাংলাদেশ আর কোলন ম্যাঙ্গো ব্যানানা জ্যাকফ্রুট এটসেট্রা। ঠিক আছে, তারপরে দেখো নোট অফ ইন্টারোগেশন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নর ব্যবহার কিভাবে হবে, যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝাতে হয় তাহলে তার শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন দেখো, হোয়াট আর ইউ ডুইং, প্রশ্নবোধক চিহ্ন। হোয়ার আর ইউ গোয়িং, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তারপরে আসবা নোট অফ এক্সক্লামেশন, বিস্ময় সূচকের ব্যবহার কোথায় হয়। দেখো বিস্ময় সূচকের ব্যবহারটা কিভাবে হবে, আনন্দ, দুঃখ, বিস্ময় বা আশ্চর্য ইত্যাদি আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য নোট অফ এক্সক্লামেশন, আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়। এটাকে আশ্চর্যবোধক চিহ্ন এখানে বলা হয়েছে। যেমন দেখো, হেলাস, হেলাসের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে, আই এম আনডান। হাউ ফাইন দ্য বার্ড ইজ, আশ্চর্যবোধক চিহ্ন। দেখেছো আশ্চর্যবোধক চিহ্নের ব্যবহারটা কিভাবে হয়েছে, এলাস, এখানে আশ্চর্যবোধক চিহ্ন, আই এম আন্ডার, হাউ ফাইন দ্য বার্ড ইজ। ঠিক আছে, ইনভার্টেড কমা এর ব্যবহার, বক্তার কোনো উক্তিকে অবিকল প্রকাশ করার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। দেখো খেয়াল করে উদাহরণটা, দ্য ম্যান সেড কমা আই উইল গো হোম, লোকটি বলল আমি বাড়ি যাব। তাই লোকটির কথা কিন্তু হুবহু বলা হয়েছে, আই উইল গো হোম। আই উইল গো হোমকে এই জন্য ইনভার্টেড কমা দিয়ে আটকা দেওয়া হয়েছে। আই এর আগে দেখো দুটো উল্টো কমার মতো, আর শেষের পরে দুইটা কমার মতো দিয়ে ওটাকে ইনভার্টেড কমা বলা হয়েছে। 2, কোনো নাম বা শব্দ উদ্ধৃতিকত্রে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। হ্যারি পটার, দেখো হ্যারি পটার একটা বইয়ের নাম, বিখ্যাত একটা বইয়ের নাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। হ্যারি পটার ইনভার্টেড কমা দিয়ে আটকাইয়ে তারপর বলা হয়েছে ইজ এ ফেমাস বুক। ঠিক আছে, তো চলো আমরা এবার ইনভার্টেড ইনভার্টেড কমা এর ব্যবহারটা দেখেছি, হাইফেনের ব্যবহারটা এবার দেখব। হাইফেনের ব্যবহারটা কি হয়েছে, হাইফেন একটি ছোট রেখা, যৌগিক শব্দের অংশগুলোকে যোগ করতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন দেখো তোমরা দেখেছো ফাদার ইন ল, মাদার ইন ল, তাহলে ফাদার হাইফেন ইন হাইফেন ল, মাদার হাইফেন ইন হাইফেন ল। ড্যাশটা একটু বড় হয়, হাইফেনের থেকে একটু বড় যেটা সেটা ড্যাশ। ড্যাশের ব্যবহার, ড্যাশ হচ্ছে হাইফেনের চেয়ে বড় একটি রেখা, চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে ড্যাশ বসে। বুঝতে পেরেছ, যেমন দেখো, হি সোল্ড মেনি থিংস, ল্যান্ড, হাইফেন থিংসের পর একটা ড্যাশ দিয়েছে, তারপর ল্যান্ড ফার্নিচার। ঠিক আছে, এবার ব্র্যাকেটের ব্যবহার, কোনো কিছু ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহৃত হয়। যেমন দেখো, আই হ্যাভ লস্ট অল, আই হ্যাড 10,000 টাকা উইথ মি। অর্থাৎ আই হ্যাভ লস্ট অলের পরে আমি কি যেটা করেছি সেটা ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, আই হ্যাড 10,000 টাকা উইথ মি। তো আমরা আবার একটু রিভিউ করি। আমরা আজকে ক্লাসে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের পাংচুয়েশন মার্কসের ব্যবহার শিখলাম। আমরা কি শিখলাম, পাংচুয়েশন মার্কস কি, পাংচুয়েশন মার্কস কয়টি, তারপরে পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলি আমরা দেখলাম। ঠিক আছে, পাংচুয়েশন মার্কসের ব্যবহার, আর পাংচুয়েশন মার্কসকে আমরা আরেকবার একটু রিভাইজ করে শেষ করব ক্লাস। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু কিছু চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নসমূহকে পাংচুয়েশন মার্কস বলে। ইংরেজিতে আমরা জানি পাংচুয়েশন মার্কস 11টি, তাই না? কি কি,
ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, ব্র্যাকেটস। তো এইগুলি তোমরা খুব ভালো করে, আজকে আর বাড়ির কাজ দেবো না, কাজে এই জিনিসগুলি তোমরা একটু সুন্দর করে পড়বে। এই জিনিসগুলি আগে সুন্দর করে পড়বে, তারপর আমরা নেক্সট ক্লাসে ক্যাপিটালাইজেশন শিখবো, তারপর আমরা সেন্টেন্সে এটা কীভাবে ব্যবহার করবো এটাই আসলে আমরা প্র্যাকটিস করব। তো আজকে ক্লাস আর দীর্ঘায়িত করব না, এগুলি ভালো করে পড়বে, তারপরে শিখবে। এই বলেই আজকে আমি পাঠের শেষে চলে এসেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, অভিভাবকের কথা শুনবে। তো এই বলেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।